আসসালামু আলাইকুম। প্রধান অতিথি, টাওয়ার চেয়ারম্যান এবং উপস্থিত আমার সিনিয়র এবং জুনিয়র অফিসারবৃন্দ, এবং সবার পিছনে আমি দেখতে পাচ্ছি আমাদের স্কুল সময়ের কিছু ছাত্রছাত্রী। তাদের প্রতি বিশেষ আকর্ষণ, বিশেষভাবে তাদেরকে আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য শুরু করছি। অ্যাকচুয়ালি এখানে প্রথমে আমি ইস্ট বেঙ্গল রেজিমেন্টের ইতিহাস বর্ণনা করতে গেলে আমি একটু পিছনে যেতে চাই, বেশ পিছনে। আমি চলে যেতে চাই 1857 সালে। 1857 সালে প্রকৃতপক্ষে আমরা অনেকেই জানি না যে বেঙ্গল প্রেসিডেন্সিতে টোটাল 74টা রেজিমেন্ট ছিল, এবং এদের মধ্যে 18টা রেজিমেন্টের ভিতরে বাঙালিরা বেশিরভাগ সৈনিক ছিল এবং বাকি রেজিমেন্টগুলোতে মিক্সড সোলজার্স ছিল। ব্যারাকপুর থেকে যখন এই আমাদের যে প্রথম স্বাধীনতা যুদ্ধ যেটা বলতে আমরা বুঝাই, সিপাহী বিদ্রোহ বলে যেটা অবহিত করা হয়, সেই সময়ে টোটাল 62টি রেজিমেন্টকে ডিসব্যান্ড করে দেওয়া হয়। এর মধ্যে 18টা রেজিমেন্ট ছিল ওই বাঙালি রেজিমেন্টসগুলা, যেখানে বাঙালির সৈনিকদের প্রাধান্য ছিল। এবং তখন থেকে প্রকৃতপক্ষে বাঙালি সৈনিক ব্রিটিশ সেনাবাহিনীতে নেওয়া বন্ধ করে দেওয়া হয় এবং আস্তে আস্তে কমিয়ে দেওয়া হয়, এবং তার পরিবর্তে যারা এই বিদ্রোহ দমনে সহায়তা করেছিল, শিখ বাহিনী, পশতুন বাহিনী এবং পাঞ্জাবি বাহিনী, পাঞ্জাব প্রেসিডেন্সির অংশ হিসেবে যারা দিল্লি পর্যন্ত এসে দিল্লির মসনদকে তছনছ করে, তাদের প্রাধান্য বৃদ্ধি পায়। এবং তখনই প্রকৃতপক্ষে ব্রিটিশ শাসকরা বাঙালিদেরকে বলা শুরু করে, তাদেরকে বাদ দেওয়ার মেন কারণ হিসেবে উল্লেখ করে যে তারা অযোদ্ধা জাতি। কিন্তু আপনারা জেনে খুশি হবেন, বোধহয় জানেনও না, অনেকেই জানেন না, যে বেঙ্গল ক্যাভেলরি নামে একটা বেঙ্গলি ইউনিট ছিল, যেটা সেকেন্ড ওপিয়াম ওয়ার, যেটা ব্রিটিশ এবং চাইনিজদের মধ্যে সংগঠিত হয়, সেই ওপিয়াম ওয়ারের অংশ হিসেবে ফরবিডেন সিটি দখল করেছিল। তো সুতরাং আমরা যে যোদ্ধা, সেটা অনেক পূর্ব থেকেই নির্ধারিত, এবং যার প্রমাণ আমরা দুটি যুদ্ধে রেখেছি, 65 ওয়ার, 1971 ওয়ার। এখানে আমাদের মাননীয় স্পিকার উপস্থিত আছেন। তিনি তার বই 71-এর রণাঙ্গন, এই বইয়ের মধ্যে উল্লেখ করেছেন কিভাবে তিনি ফার্স্ট বেঙ্গলকে নিয়ে ব্রেকআউট করেন এবং যুদ্ধে জয়েন করেন, যুদ্ধে কিভাবে তিনি ফার্স্ট বেঙ্গলকে অর্গানাইজ করেন এবং পরবর্তীতে পুরো তার মুক্তিযুদ্ধ জীবন তিনি সম্পন্ন করেন। মুক্তিযুদ্ধ শুরুর দিকে আমিন আহমেদ চৌধুরীর তার 1971 বইয়ের মাধ্যমে আমরা জানতে পারি যে কিভাবে চিটাগংয়ে আমরা 8 ইস্ট বেঙ্গল রেজিমেন্ট বিশেষ করে তারা মুক্তিযুদ্ধটা শুরু করেছিল। তবে এখানে আমি একটু বলে রাখতে চাই যে বিডিআরকেও আমাদেরকে অনেক কৃতিত্ব দিতে হবে, কারণ আমরা জানি লক্ষ প্রাণের বিনিময়ের যে বইটি লেখা হয়েছে, ওটার মাধ্যমে মেজর রফিক কিন্তু চিটাগংয়ে ইস্ট বেঙ্গল রেজিমেন্টের আগেই, ইনফ্যাক্ট কিছুটা আগেই বলা যেতে পারে, উনি মুক্তিযুদ্ধের প্রস্তুতি গ্রহণ করেছিলেন এবং এটা কিছুটা হলেও শুরু করেছিলেন।
তো যাই হোক, আমার বক্তব্য বাড়াবো না। আমি শুধু একটা কথা বলে শেষ করতে চাই যে ইস্ট বেঙ্গল রেজিমেন্ট অত্যন্ত গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন 1971-এ, স্টার্টিং উইথ উই রিভল্ট এই কথার মাধ্যমে, যেটা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের উক্তি ছিল, এবং বাংলাদেশের ইতিহাস যতদিন থাকবে এই উক্তি সমুন্নত থাকবে। কিন্তু একই সাথে আমি আমাদের একজন প্রাক্তন মুক্তিযোদ্ধা, উনি গত হয়েছেন, মেজর কামরুল, অনেক লেখাপড়া করতেন এবং এই বিষয়ে ওনার অনেক বই আছে। গণযুদ্ধে জনযোদ্ধা এই বইটি তার একটি অন্যতম বই। ওনাকে আমি প্রশ্ন করেছিলাম যে সেনাবাহিনী যে কৃতিত্ব যতটুকু দেওয়া উচিত মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করে সংগঠিত করার জন্য, বিশেষ করে 4 এপ্রিলের যে সংগঠনের যে মূল যে অংশটুকু পালন করা হয়েছিল, সেটাকে বিশেষ করে সেটাকে সামনে রেখে সেই জায়গাতে যতটুকু কৃতিত্ব তার পাওয়া উচিত, এটা অনেক অংশে পাওয়া যায় না। একইভাবে আমি মনে করি যে জনযোদ্ধাদের যতটুকু কৃতিত্ব দেওয়া উচিত, সেটাও অনেক ক্ষেত্রে তারা পায় না। তো এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।